প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ ভাই, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায় বরাবরের মতো আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আলোচনা জুড়ে থাকবেন। আজকের আলোচনায় আমি এটাই বলতে চাই যে সম্মানিত বিচারপ্রার্থী যারা আছেন, যে কোনো ফৌজদারি মামলায় আপনারা যখন আপনাদের বিরুদ্ধে যখন ফৌজদারি মামলা হয়, তখন আপনারা জামিনের যে বিষয় থাকে, ওয়ারেন্ট হলে অথবা যদি মামলা কগনিজেন্স নিয়ে নেয়, জামিনের যে বিষয় থাকে, জামিন পাওয়ার জন্য আপনারা অনেকে অস্থির হয়ে যান, জামিন পেতে চান। সঙ্গত কারণেই সেটা হওয়ার কারণও আছে। কিন্তু জামিনটাকেই পুরো মামলার আপনারা অনেকেই মনে করেন, সম্মানিত বিচারপ্রার্থীরা, আমি নিশ্চয়ই বলছি না, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি, পেশাগত অভিজ্ঞতা থেকে। আপনারা ধরে নেন যে মামলা জামিন হয়ে গেল মানেই হচ্ছে 70% or 80% আপনারা রিলিফ পেয়ে গেলেন, মামলা থেকে একটা খালাস পেয়ে গেলেন, অথবা মামলা থেকে বেঁচে গেলেন। এরকম একটা আপনাদের মাঝে টেন্ডেন্সি লক্ষ্য করা গিয়েছে। ফলশ্রুতিতে মামলা জামিন নেওয়ার পরে মামলাটা যদি মিথ্যাও হয়, আপনাদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা করা হয়ে থাকে, ফলসলি যদি ইমপ্লিকেট করা হয়ে থাকে, তারপরেও দেখা যাচ্ছে যে মামলা থেকে খালাস পাওয়া বা অ্যাকুইটালের যে বিষয়গুলো, প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো কমপ্লাই আপনারা করেন না। অনেকেই বিজ্ঞ আইনজীবীদের সাথে কোঅপারেট করেন না। দেখা যাচ্ছে জামিন নেওয়ার পর আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না, এমন ঘটনাও কিন্তু আছে। তো সুতরাং জামিনটাই শুধু ফৌজদারি মামলার ক্ষেত্রে জামিনটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। জামিন আপনার মৌলিক অধিকার, জামিন আপনার আইনগত অধিকার। জামিন আপনি পেতে পারেন জামিনযোগ্য অপরাধে অথবা জামিন অযোগ্য অপরাধে। বিচারের আগ পর্যন্ত আদালতের এখতিয়ার আছে জামিন দেওয়ার, আপনাকে জামিন পাবেন। জামিন আপনার ন্যায় বিচার শুরু হওয়ার একটা অংশ, বিচার শুরু হওয়ার অংশ। কিন্তু জামিন পাওয়ার পর ফিউজিটিভ থাকা, পালিয়ে যাওয়া, পরবর্তীতে আবার জামিন নেওয়া, জামিনের অপব্যবহার করা, অথবা বিজ্ঞ আইনজীবীদের সাথে যোগাযোগ রক্ষা না করা, জামিন নিয়েই যদি মনে করেন যে আপনারা মামলায় শেষ হয়ে গেছে, আপনারা মামলা থেকে খালাস পেয়ে যাবেন, মামলা ডিসপোজ আপ হয়ে যাবে, এই ধরনের যে চিন্তা ভাবনাগুলো আছে, এই চিন্তা ভাবনাগুলো হচ্ছে অপরিপক্ক এবং ভ্রান্ত। এই চিন্তা ভাবনাগুলো গঠনমূলক নয়, আইনের সাথে সাংঘর্ষিক। আসলে এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসলে আমাদের দেশের বিচার প্রক্রিয়া যেটা আছে, সেই বিচার প্রক্রিয়ায় শুধু জামিন পাইলেই আপনারা ফৌজদারি মামলায় অনেকটা পার পেয়ে গেলেন, বিষয়গুলো এরকম নয়। আমাদের দেশে ফৌজদারির যে বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থা আপনাকে ট্রায়াল ফেস করতে হবে। ট্রায়াল যদি ফেস না করতে চান, তাহলে 561A-তে মহামান্য হাইকোর্টে যে ইনহিয়ারেন্ট পাওয়ার আছে, অর্থাৎ কোনো বিচারিক প্রসিডিং স্টে করার যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াও আপনারা অ্যাভেল করতে পারেন। ওখানে যদি মামলা পুরোপুরি স্টে করে পুরোপুরি পূর্ণাঙ্গ শুনানির পরে যদি রুল হিয়ারিংয়ের পরে যদি সেটা রুল অ্যাবসলিউট হয়ে যায়, তাহলে ফাইন। কিন্তু আপনারা জামিন নিয়েই যদি আপনারা দৌড়ের উপর থাকেন এবং খুব খুশিতে আত্মহারা থাকেন, মামলার বিচারিক কার্যক্রম এবং মামলার যে ট্রায়ালের স্টেজের ডিপোজিশন, তারপরে ক্রস এক্সামিনেশন, চিফ, অন্যান্য যে আর্গুমেন্ট, অন্যান্য যে এভিডেন্সের বিষয়গুলো আছে, সেইগুলোতে কিন্তু অন্যান্য ধাপগুলোতে অনেককেই কিন্তু দেখছি যে আপনারা একটু গা ছাড়া ভাব থাকে অনেকেরই। আমি দেখেছি অনেক আমাদের লার্নেড ফ্রেন্ডরাও অনেকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন আলোচনায় বসি বিভিন্ন সময়ে, তখন আমাদের এই টেবিলে কিন্তু এগুলো আলোচনা হয় অনেক সময়, যে আসলে সম্মানিত বিচার প্রার্থীদের মাঝে অনেক সময় অনীহা দেখা যায় যে বিজ্ঞ বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করা বা ওই ট্রায়ালের বিষয়টাকে গুরুত্ব না দেওয়া। ট্রায়ালের বিষয়টাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ট্রায়ালের বিষয়টাকে যদি গুরুত্ব দেন, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে 302 ধারার এলিগেশন থাকে অনেকের বিরুদ্ধে, 91-এর এলিগেশন থাকে অনেকের বিরুদ্ধে, নারী শিশু নির্যাতন দমন আইনের। সেই ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত এলিগেশন থেকেও আপনি অ্যাকুইটাল, অর্থাৎ খালাস হওয়া বা স্কট ফ্রি, বেকসুর খালাস হওয়ার কিন্তু সুযোগ থাকে আপনার ট্রায়াল পর্যায়ে। তো ট্রায়ালের যে গুরুত্ব, এটা বিচার প্রার্থীদেরকে বোঝানোর জন্যই আজকের এই আলোচনা। মূলত ট্রায়ালের বিষয়টাকে আপনারা কখনোই খাটো করে দেখবেন না। একটা পর্যায়ে যদি সত্যিকার অর্থেই আপনারা মজলুম হন এবং আপনারা যদি ফলসলি ইমপ্লিকেটেড হয়ে থাকেন কোনো মামলায়, তাহলে অবশ্যই ট্রায়ালটাকে চমৎকারভাবে ফেস করবেন এবং একজন সৎ বিজ্ঞ বন্ধু বা বিজ্ঞ একজন আইনজীবীকে, বাংলাদেশের যে কোনো বারের হতে পারে, বিজ্ঞ আইনজীবীকে আপনারা এনগেজ করে, বার কাউন্সিলের সনদপ্রাপ্ত যে কোনো বিজ্ঞ
আইনজীবীকে এনগেজ করে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রতিকার, আপনাদের লিগ্যাল অ্যাডভাইস বা লিগ্যাল যে সার্ভিস সেটা অ্যাভেল করতে পারেন। এর জন্য আপনাদের আন্তরিকতা থাকতে হবে। আর ট্রায়ালে যদি আপনারা ভালো না করেন, ট্রায়ালে যদি আপনাদের অনেক সময় আপনাদের স্টেপের কারণে বা যে কোনো কারণেই হোক আপনাদের আইনজীবী শনাক্তকরণ অথবা আইনজীবী চয়েসের ব্যাপার থাকে, আইনজীবী সিলেকশনের ব্যাপার থাকে, আইনজীবী এনগেজ করার ক্ষেত্রে আপনারা যদি একটু সুচিন্তিতভাবে না করেন এই কাজটা, অনেক সময় দেখা যায় যে আপনার মামলার মেরিট ভালো থাকা সত্ত্বেও যথাযথ স্টেপ না নেওয়া এবং আইনগতভাবে সামনের দিকে যথাযথভাবে প্রসিড না হওয়া ও কিছু কিছু বিষয়ে জেরা এবং আপনার জবানবন্দি বা আর্গুমেন্টে বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপিত না হওয়ার কারণে আপনার পক্ষে কিন্তু সেই কাঙ্ক্ষিত আদেশ বা রায় আসে না। পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে যখন মহামান্য হাইকোর্টে আসা হয় তখন এই যে ল্যাচেসগুলা বা লেকুনাগুলা নিম্ন আদালতে যে জিনিসগুলাকে আসলে ওমিশন অফ আপনার অ্যাক্ট যেগুলো আসলে করা হয়নি সেইগুলাকে কিন্তু মেকআপ করা অনেকটাই কষ্ট হয়ে যায়, কঠিন হয়ে যায়। মহামান্য হাইকোর্টে কিন্তু এই বিষয়গুলো অনেক সময় প্রশ্ন উঠে আসে যে এই জিনিসগুলো নিম্ন আদালতে কেন করা হয়নি। নিম্ন আদালতে কেন করা হয়নি দুইটা কারণে না হয়ে থাকতে পারে। একটা হচ্ছে বিজ্ঞ আইনজীবীগণ যথাযথভাবে ইনস্ট্রাকশান পায়নি সম্মানিত বিচারপ্রার্থীগণের কাছ থেকে, অথবা ইনস্ট্রাকশান পেয়ে থাকলেও যথাযথভাবে আদালতে উপস্থাপন অনেক সময় দেখা যাচ্ছে যে ভুলবশত হয়ে থাকে, অনেক সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, বিভিন্ন কারণে এগুলা হতে পারে। তো এই জন্য কিন্তু আসলে বিচার প্রক্রিয়াটা ভিন্ন দিকে চলে যেতে পারে, বিচারের যে ফলাফল ভিন্ন দিকেও যেতে পারে। সুতরাং খেয়াল রাখতে হবে বিচারের রায়ের আগ পর্যন্ত কাউকেই কিন্তু ঢিলামি দিলে চলবে না। সবাইকেই অত্যন্ত সিনসিয়ারভাবে মামলাগুলো ফেস করতে হবে। মিথ্যা মামলা যদি সত্যিকার অর্থেই কেউ আপনার বিরুদ্ধে করে আপনি যদি মিথ্যা মামলায় ফেসে যান, পরবর্তীতে যদি আপনি ট্রায়াল ফেস করে এই মামলাটা থেকে খালাস পেয়ে যান বা যদি মিথ্যা প্রমাণ হয়ে যায় মামলাটা, তাহলে তাদের বিরুদ্ধে যারা মামলা করেছেন বা মামলা করতে সহযোগিতা করেছেন, মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন, প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু আসলে মিথ্যা মামলা করার দায়ে তাদের বিরুদ্ধে কিন্তু প্রসিকিউশন ড্র করা যায়। আমাদের দেশে কিন্তু সুস্পষ্ট আইন আছে, আমাদের দণ্ডবিধি 211 দ্বারাই কিন্তু এই ব্যাপারে বিধান রয়েছে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 দ্বারাই এই ব্যাপারে বিধান রয়েছে। অন্যান্য স্পেশাল আইনগুলোতেও কিন্তু এই ধরনের বিধান কিছু আছে। তো সুতরাং এছাড়াও স্বপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট কোর্টের বিচারক চাইলে যে কোনো ব্যক্তিকে যারা মিথ্যা মামলা করেছেন কিন্তু সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে কিন্তু আদালতের নির্দেশে সংশ্লিষ্ট বাদী বা বাদিনীকে কিন্তু আটক করতে পারে। তো মিথ্যা মামলা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আর মিথ্যা মামলা হলো কি হলো না সেইটা প্রমাণ করার জন্য কিন্তু পুরো ট্রায়াল প্রক্রিয়াটাকে আপনাদের অত্যন্ত চমৎকারভাবে এটাকে অত্যন্ত দক্ষতার সহিত আন্তরিকতার সহিত শেষ করতে হবে, এবং শেষ করতে হলে বিজ্ঞ আইনজীবীদের সাথেও যথাযথভাবে আপনাদের কিন্তু একটা কমিউনিকেশন রাখতে হবে, এবং এটা রাখা উচিত আপনাদের স্বার্থেই। কারণ মামলাটার পুরোপুরি প্রক্রিয়াটা নির্ভর করে আপনাদের বিচার প্রার্থী যারা আছেন এবং সম্মানিত যারা বিজ্ঞ আইনজীবী আছেন তাদের কোঅপারেশনের মধ্য থেকেই। সুতরাং আমি আশা করব যে সম্মানিত বিচার প্রার্থীগণ এই বিষয়টা আজকের আলোচনা থেকে অনুধাবন করে শুধুমাত্র জামিন নিয়েই আপনারা খুব মহাখুশি থাকার কোনো কারণ নেই। ট্রায়াল প্রক্রিয়া যদি আপনারা শক্ত হাতে ধরেন তাহলে দেখবেন যে যারা বিচার প্রার্থী যারা আসলে মিথ্যা মামলা শিকার, জুলুমের শিকার এবং যারা আসলে খারাপ লোকের বিভিন্ন রকম আক্রমণের শিকার, বিভিন্ন মামলা হামলার শিকার, তারা কিন্তু ধরাশায়ী হয়ে যাবে। আপনারা কিন্তু ইন দ্য লং রান আপনারা জয়ী হবেন, এবং সেই প্রত্যাশায় আপনাদের আসলে কাজ আগাতে হবে। আজকের আলোচনাটা হয়তো একটু লম্বা হয়ে গেছে। আজকের আলোচনাটা হচ্ছে আপনাদের সচেতনতামূলক আলোচনা। মাঝে মাঝে সচেতনতামূলক আলোচনা আসলে নিয়ে আসতে চাই এই জন্য যে জিনিসগুলা প্র্যাকটিক্যাল, এবং এগুলা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক লিটিগেন্ট পিপল এই জিনিসগুলার সাফারার হয়, যার কারণে এই জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করতে চেষ্টা করলাম আজকে। পরবর্তীতে যে কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব। আশা করি আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সাবধানে পথ চলবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। চলুন আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করি এবং মিথ্যা মামলা করা থেকে বিরত থাকি, মিথ্যা সাক্ষী দেওয়া থেকেও বিরত থাকি। এটা একটি অত্যন্ত গর্হিত অপরাধ।
আইনের দৃষ্টিতে যেমন, ইসলামের দৃষ্টিতেও তেমন। সুতরাং এই ধরনের প্রবণতা থেকে আমাদেরকে আসলে দূরে রাখতে হবে। আর আমরা চেষ্টা করি দুর্নীতিমুক্ত অত্যন্ত সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকে অগ্রণী ভূমিকা পালন করি এবং আশা করি আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরবর্তী যে কোনো অনুষ্ঠানে। আল্লাহ হাফেজ।